হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো আর কে কোথা থেকে এই গল্প শুনছো আমাকে কমেন্টসে জানাও। আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা শুনছো পরকালের প্রেত আর আমি প্রিয়াঙ্কা। আজকে থাকছে দুটো ভৌতিক ঘটনা। ফার্স্ট ঘটনাটা লিখেছেন হরিপাল থেকে বিশ্বনাথ দাস। একটি ঠান্ডা শরতের সন্ধ্যা ছিল যখন আমি আমার দাদু দিদার পুরনো খামার বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিলাম, যেখানে আমি বহু বছর যাবৎ যাইনি। তারা এক দশক আগে মারা গিয়েছিলেন এবং সেই সম্পত্তির অপরিবর্তিত রয়ে গিয়েছিল আমার শৈশবের স্মৃতি একটি নিদর্শন। সম্প্রতি আমি সেই বাড়িটি উত্তরাধিকার সূত্রে পেয়েছিলাম এবং মনে করেছিলাম যে এখন সময় এসেছে আমার অতীতের মুখোমুখি হওয়ার এবং হয়তো বাড়িটি সংস্কার করার। আমি জানতাম না যে এই সিদ্ধান্তটি আমার জীবনের সবচেয়ে ভীতিকর অভিজ্ঞতার পরিণত হবে। বাড়িটি এখন একটি ঘন বনভূমির কিনারায় দাঁড়িয়েছিল। এর সিলুয়েট অন্ধকারাচ্ছন্ন আকাশের বিপরীতে স্পষ্ট। একসময় প্রাণবন্ত বাগানটি এখন আগাছায় ভরে গিয়েছিল এবং কাঠের বাইরের রং খুলে পড়েছিল। কাঠের আসল রূপটি প্রকাশ পাচ্ছিল। আমি সামনের দরজার দিকে এগিয়ে গেলাম। এর কড়ি কাঠে ধাক্কা দিয়ে খোলার সময় একটি শব্দ করছিল। ভিতরে বাতাস ছিল ধুলায় ভর্তি এবং পুরানো কাঠের গন্ধে মোড়া। আমি আমার টর্চ লাইট চালালাম। দেয়ালের উপরে লম্বা ভীতিকর ছায়া পড়ল। আসবাবগুলি সাদা চাদরে ঢাকা ছিল, যা মনে হচ্ছিল ভুতুড়ে মূর্তির মতো সময়ের মধ্যে জমাট বেঁধে আছে। আমি বসার ঘরে চলে গেলাম, যেখানে বড় একটা ছবি ছিল আমার দাদু দিদার, যা ফায়ারপ্লেসের উপরে ঝুলছিল। রাত গভীর হলো। আমি পরিষ্কার করতে ব্যস্ত হলাম, আসবাবগুলি খুলে ফেলতে এবং সেখানে কাটানো সময়ের স্মৃতি রোমহন্তন করতে। প্রথম শব্দটি শোনা না পর্যন্ত আমি বুঝতে পারিনি আমি কতটা একা ছিলাম। একটি নরম ছন্দময় ঠোকরানো শব্দ বাড়ির মধ্যে প্রতিধ্বনিত হচ্ছিল। আমি থামলাম, মনোযোগ দিয়ে শুনতে লাগলাম। এটি মনে হচ্ছিল কেউ কাঠের পৃষ্ঠে আঙুল ঠোকরাচ্ছে। হ্যালো, আমি ডাকলাম। আমার কণ্ঠস্বর কাঁপছিল এবং অনিশ্চিত ছিল। কোনো উত্তর আসেনি, শুধু সেই ঠোকরানো শব্দ চলছিল। আমি শব্দটার পেছনে পেছনে হলওয়ের দিকে এগিয়ে গেলাম। আমার টর্চ লাইটের আলো দেয়ালের উপর নাচছিল। শব্দটি আমাকে বেসমেন্টের দরজার দিকে নিয়ে গেল, এমন সময় একটি জায়গা যা আমি ছোটবেলায় সব সময় এড়িয়ে চলতাম। ঠোকরানো শব্দটি জোরে জোরে হচ্ছিল, আরো তীব্র, যেন আমাকে ভেতরে ঢোকার আহ্বান জানাচ্ছে। এক গভীর শ্বাস নিয়ে আমি দরজাটি খুললাম এবং পুরনো কাঠের সিঁড়ি দিয়ে নিচে নামলাম। বেসমেন্টটি ঠান্ডা এবং স্যাঁতস্যাঁতে ছিল। পুরানো আসবাবপত্র, বাক্স এবং মাকড়সার জালে পূর্ণ। ঠোকরানো শব্দটি থেমে গিয়েছিল, পরিবর্তে একটি চাপা নীরবতা আমার কানে বাজছিল। আমি আমার টর্চ লাইট দিয়ে ঘরটি স্ক্যান করলাম। অস্বাভাবিক কিছুই দেখলাম না। ঠিক যখন আমি ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলাম, তখন কিছু আমার চোখে পড়ল। একটি ছোট্ট ধুলাময় আয়না দেয়ালে ঠেস দিয়ে রাখা ছিল। আমি এগিয়ে গিয়ে ধুলো মুছলাম। আমার প্রতিবিম্ব দেখতে পেলাম। কিছু সময় সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল। তারপর চোখের কোণায় আমি দেখলাম একটি মূর্তি আমার পেছনে দাঁড়িয়ে আছে। আমি ঘুরে দাঁড়ালাম, কিন্তু বেসমেন্ট ফাঁকা। আমার হৃদয় বুকে জোরে জোরে ধুকপুক করছিল। যখন আমি আবার আয়নার দিকে তাকালাম, মূর্তিটি তখনও সেখানে ছিল। একটি ফ্যাকাশে মহিলা, লম্বা কালো চুলের সাথে। তার চোখ শূন্য এবং প্রাণহীন।
আমি পিছিয়ে গেলাম। আমার টর্চ লাইট হাত থেকে পড়ে গেল এবং মেঝেতে ঠোক্কর খেলো। আমাকে সম্পূর্ণ অন্ধকারে ফেলে দিল। আমি আমার ঘাড়ের পেছনে একটি ঠান্ডা শ্বাস অনুভব করলাম এবং বাতাসে একটা ফিসফিস শব্দ শুনতে পেলাম, এই জায়গা ছেড়ে যাও। ভয়ে আমি দৌড়ে বেসমেন্ট থেকে বেরিয়ে এলাম এবং দরজাটি জোরে বন্ধ করে দিলাম। আমি যা দেখেছিলাম তা বোঝার চেষ্টা করছিলাম। আমি আমার গাড়ির চাবি ধরলাম এবং বাড়ি থেকে ছুটে বেরিয়ে এলাম। পিছনে তাকানোর সাহস করিনি। গাড়ি চালানোর সময় রিয়ার ভিউ মিরর তাকিয়ে দেখলাম সে দরজার মধ্যে দাঁড়িয়ে আছে। তার সেই শূন্য চোখ আমাকে দেখছে। আমি আর কখনো খামার বাড়িতে ফিরে যাইনি। শেষ পর্যন্ত এটি বিক্রি হয়ে গিয়েছিল এবং নতুন মালিকদের কাছ থেকে আমি অদ্ভুত অদ্ভুত এবং অজানা শব্দের কথা শুনেছি। আজও সেই ভূতের সাথে সাক্ষাতের স্মৃতি আমাকে তাড়া করে। চলে এসছি আমাদের নেক্সট এবং লাস্ট ঘটনাটি নিয়ে, যেটা লিখেছেন আমাদের সুমন বারুই ফ্রম বর্ধমান। এক পুরনো বাড়ির নাম ছিল নিরঞ্জনা নিকেতন। এই বাড়িটার পাশ দিয়ে অনেকবার গিয়েছি, কিন্তু কখনো ভেতরে যাওয়ার সাহস হয়নি। তবে আমার বন্ধু দীপক এবং আমি ঠিক করলাম আমরা এক রাত সেখানে কাটাবো। ভূতের গল্প শুনতে শুনতে বড় হয়েছি, কিন্তু বাস্তবে কোনোদিন ভূতের সাক্ষাৎ হয়নি। তাই আমরা একটি সাহসী অভিযানে নামলাম। বাড়িটার মালিক আমাদের সাবধান করেছিল, রাত 10টার পর দরজা খুলে রাখবেন না। আমরা হাসতে হাসতে তার কথা উড়িয়ে দিলাম। সন্ধ্যায় যখন বাড়িটায় পৌঁছলাম, চারপাশে অদ্ভুত এক নিঃসঙ্গতা আর রহস্যময়তা অনুভব করছিলাম। রাত বাড়ার সাথে সাথে আমরা বাড়ির ভেতরে ঘুরতে লাগলাম। পুরনো আসবাব, দেয়ালের ফাটল আর ভাঙা জানলার ঝোড়ো শব্দ আমাদের ভয় না পেয়ে আরো কৌতূহলী করে তুলছিল। তবে আমার মনের ভেতর অজানা এক আতঙ্ক কাজ করছিল, যা দীপককে জানাতে চাইনি। রাত 10টা বাজতে 5 মিনিট বাকি। দীপক হঠাৎ একটা ঘরের দিকে নজর দিল, যেটা একদমই খুলে দেখা হয়নি। দরজা খুলতেই দেখলো ভেতরে একটা পাথরের মূর্তি। মূর্তির চোখ যেন আমাদের দিকে তাকিয়েছিল। আমরা দুজনেই একটু অস্বস্তি অনুভব করলাম, কিন্তু সেটা উপেক্ষা করে বেরিয়ে এলাম। ঠিক তখনই বাড়ির চারপাশে ঝড় শুরু হলো। দরজাগুলি আপনা আপনি বন্ধ হয়ে গেল। আমরা একটা অদ্ভুত কণ্ঠস্বর শুনতে পেলাম, যেন কেউ কাঁদছে। আতঙ্কিত হয়ে খুঁজতে লাগলাম কণ্ঠস্বরের উৎস। দেখলাম সেই ঘরের মূর্তির সামনে দাঁড়িয়ে এক মহিলা। লম্বা সাদা শাড়ি পরা, চোখে জল। সে ধীরে ধীরে আমাদের দিকে ঘুরে তাকালো। তার চোখে ছিল এক অপার ব্যথা আর ক্রোধ। দীপক হঠাৎ চিৎকার করে উঠল, এ যে নিরঞ্জনা! মহিলা আমাদের দিকে এগিয়ে এলো, কাঁদতে কাঁদতে বলল, আমার সন্তানের মৃত্যুর এখনো প্রতিশোধ নেওয়া হয়নি। আমরা আতঙ্কে দরজার দিকে দৌড়াতে লাগলাম, কিন্তু দরজা খোলে না। দেখলাম নিরঞ্জনার ছায়া ধীরে ধীরে আমাদের চারপাশে ঘিরে আসছে। আমার হৃদয় যেন থেমে গিয়েছিল। দীপক আর আমি শেষ পর্যন্ত জানলাম এই বাড়ি থেকে কেউ কোনোদিন বাঁচতে পারেনি। নিরঞ্জনা নিকেতন থেকে পালানো অসম্ভব, কারণ অতৃপ্ত আত্মার ছায়া তাদের নিঃশেষ করে দেয়। আমি জীবিত ফিরে আসতে পেরেছি কেবল আমার আতঙ্কের জোরে, কিন্তু দীপক ফিরে আসেনি। আজও নিরঞ্জনা নিকেতন কথা মনে পড়লে গায়ে কাঁটা দেয়। আমার অভিজ্ঞতা কেউ বিশ্বাস করতে চায় না, কিন্তু যারা একবার নিরঞ্জনা নিকেতনের ভেতরে গিয়েছে আর তারা কখনো ফিরে আসেনি। বাড়িটার সামনে দিয়ে যাওয়ার সাহস এখন কেউ আর করে না। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আর আপনারা যদি কোনো ভৌতিক এক্সপিরিয়েন্স শেয়ার করতে চান তাহলে আমার ইনস্টাগ্রাম আইডি পরকালের প্রেত অফিসিয়ালে গিয়ে লিখে পাঠান।